আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব দলের সাথে আলাপ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানালেন প্রেস সচিব। সরকারের সাজানো নাটক, অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য, অভিযোগ মির্জা আব্বাসের। শেখ হাসিনার হুকুমেই গণহত্যা, জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল। সীতাকুণ্ডে অরক্ষিত বেড়িবাঁধের কারণে শঙ্কায় উপকূলের শত শত পরিবার, টেকসই বাঁধ নির্মাণ চায় স্থানীয়রা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2025 সন্ত্রাস বিরোধী আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সমীচীন। এর ফলে এখন থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ বা সম্মেলন নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সব দলের সাথে আলোচনা করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বলেন, এত হত্যা, গুম, খুনের পরেও দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, এজন্য কোথাও কোনো প্রতিবাদ হয়নি। এছাড়া সাংবাদিকতার কি ব্যর্থতার জন্য ফ্যাসিবাদের উত্থান হয়েছে তা নিয়ে একটি আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার বিষয়ে সরকারের বক্তব্য বিস্তারিত তুলে ধরেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিকজ তারা যেই ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করেছে, তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশের সমস্ত দেশকে তারা নিয়েছে হচ্ছে একটা ডাকাতির একটা জায়গা হিসাবে, যে যত পারো ডাকাতি করা যায় সেটা হিসাবে নেই। তারা তো পুরো বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার তারা খর্ব করেছিল। তো সেটার আলোকে বাংলাদেশে যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন সমস্ত পার্টির সাপোর্ট ছিল এই আমাদের যে ডিসিশনের পিছনে। 9 মাসে আমাদের তরফ থেকে তো আমরা দেখেছি, তাদের আচরণটাও দেখেছি। আপনি দেখেন 1400 লোক ইউএন বলছে, কিন্তু আমাদের হিসাবে এটা আরও বেশি, 2000-এর মতো। তো 2000 লোক মারা গেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। সাংবাদিকদের মত প্রকাশ যেন প্রাতিষ্ঠানিক হয়। ফ্যাসিবাদের উত্থানে সাংবাদিকতার ব্যর্থতা নিয়েও তদন্তের জন্য জাতিসংঘকে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়ার কথা জানান শফিকুল আলম। সাংবাদিকদের অধিকার রক্ষায় সাংবাদিক নেতাদের অসততার সমালোচনাও করেন প্রেস সচিবের দায়িত্ব পাওয়া এই সিনিয়র সাংবাদিক। আমাদের যে জার্নালিজমের যে ফেইলুর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। ভালো, আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলুর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে, আছে না? এই কাজগুলো কারা করেছে অনেক ক্ষেত্রে। এছাড়া বাংলাদেশি বিভিন্ন টিভি চ্যানেল ভারতে প্রচার বন্ধ করাকে নেক্কারজনক বলে উল্লেখ করেন শফিকুল আলম। তবে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার কথা সরকার ভাবছে না বলেও জানান তিনি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
সরকারের মদতে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপিকে শেষ করার চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। 17 বছর দলের নেতাকর্মীরা যাদের কাছে নির্যাতিত হয়েছেন বিএনপি তাদের পুনর্বাসন করবে, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। এনসিপি নেতারা কেন এ নিয়ে কথা বলছে না তা নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস আরও বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই। বিএনপি দেশকে গাজা বানাতে চায় না। অন্তর্বর্তী সরকার অনিরপেক্ষ দাবি করে তিনি বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করছে। প্রশ্ন তোলেন, বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল কোনো করিডোর নিয়ে কথা বলছে না। বিএনপিকে চাইলে কেউ শেষ করতে পারবে না বলেও মির্জা আব্বাস মন্তব্য করেন। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই, বিএনপির আওয়ামী লীগের পুনর্বাসিত করতে বড় ঠেকা পড়ে গেছে। জীবন থেকে আমাদের 17 থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, স্বাস্থ্যহানি করেছে, আমাদের পরিবার পরিজন কেউ সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই। এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে 17 বছর ঘুমাতে পারেনি শান্তি। আর সেই আওয়ামী লীগের সঙ্গে আমরা করব, ওদেরকে আমরা আবার প্রতিপালন করব, আবার ওদেরকে পুনর্বাসন করব। এটা হলো যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে এবং শুরু হবে আনুষ্ঠানিক বিচার কাজ। এর আগে প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ প্রভাবশালী সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে আছে ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ সহ আরও প্রমাণ। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একই সঙ্গে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 25 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 2 মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের 2 মাস করে বাড়িয়েছে ট্রাইব্যুনাল। চট্টগ্রামের শিল্পাঞ্চল সীতাকুণ্ডে অরক্ষিত বেড়িবাঁধের কারণে জানমাল নিয়ে শঙ্কায় সমুদ্র উপকূলবর্তী শত শত পরিবার। জাহাজ ভাঙা শিল্প স্থাপন বা টেকসই বাঁধ নির্মাণ চায় এলাকাবাসী। সমস্যা সমাধানে সমুদ্র তীরে 5 কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে 560 কোটি টাকার প্রকল্প তৈরির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় আলী আকবর। চট্টগ্রামের শিল্পাঞ্চল সীতাকুণ্ডের পশ্চিমাংশের পুরোটাই সমুদ্র ঘেঁষা। সমুদ্র উপকূলবর্তী ওই এলাকার দক্ষিণাংশ কুমিরায় শতাধিক জাহাজ ভাঙা শিল্প এবং উত্তরাংশ বাঁশবাড়িয়ায় রয়েছে বেড়িবাঁধ। ফলে ওইসব এলাকায় সমুদ্রের উত্তাল ঢেউ আঘাত না করায় লোকজন থাকেন নিরাপদে। কিন্তু অরক্ষিত আকিলপুর এলাকা, উত্তাল ঢেউয়ে ভেঙেছে বেড়িবাঁধ, তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত, ক্ষতবিক্ষত নিরাপত্তা বেষ্টনী, আলগা হয়ে পড়েছে বোল্ডার, লোনা পানি সহজেই ঢুকছে লোকালয়ে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি সহ নানা সম্পদ। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধের আকুতি স্থানীয়দের। জাহাজ ভাঙা শিল্পেও সমাধান দেখছেন তারা। এখানে সিবেড আছে, ওখানে কিন্তু সুটটা আসে না, কারণ সিবের উপর দিয়ে চলে যায়। ওই জন্য আমাদের এই এলাকাটা ভাঙছে, ওই এলাকাটা ভাঙছে না। অনেক সময় এটা রিপেয়ারিং করে, কিন্তু এগুলো তো ঠিক না। আমাদের দক্ষিণ আকিলপুর, উত্তর আকিলপুর, মধ্যম আকিলপুর, 7 নম্বর ইউনিয়ন সহ এখানে যখন বন্যা আসে তখন মানে ওইদিকে বেড়িটা ভেঙে ওইখানে ডুবে যায়। যে দক্ষিণ দিকে যে শিপইয়ার্ড, ওই শিপইয়ার্ডের কারণে সাগরের ঢেউগুলো সরাসরি বেড়িবাঁধে আঘাত করছে না, এদিকে খালি থাকার পরিপ্রেক্ষিতে সরাসরি আঘাত করছে বেড়িবাঁধের দিকে। যদি এখানে শিপইয়ার্ড হয়, আপনার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, সরকারে এবং উচ্চ মহলে রাজস্ব এখান থেকে আয় আসবে।
শিল্প মালিকরা বলছেন, দেশের ও এলাকার উন্নয়নের স্বার্থে জন আকাঙ্ক্ষা বিবেচনায় এখানে শিল্প স্থাপনের অনুমতি দেওয়া উচিত। ব্যাংকরাপ্ট হয়ে গেছে, অনেক গেট বন্ধ হয়ে গেছে, এগুলি আসলে চালনা করা অত্যন্ত কঠিন, কারণ একজনের জায়গা আরেকজনকে দেওয়া খুবই কঠিন। এখানে ব্যাংকের ইনভলভমেন্ট আছে, আরও বিভিন্ন আইন কানুনের বিষয় আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের পাশে যে জায়গাটা এখনো খালি আছে, সেই জায়গাটা যদি দেশের উপকার হয়, জাতির উপকার হয়, এলাকার উপকার হয়, বাঙ্গনের থেকে রোধ হয়, তাহলে এটা শিবরেগিনের আওতা আনা উচিত। সমুদ্র তীরের 5 কিলোমিটার বেড়িবাঁধ কাম সড়কের 560 কোটি টাকার প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্প প্রস্তাব প্রস্তুত হয়ে গেছে, এটা অনুমোদনের জন্য প্ল্যানিং কমিশনের প্রেরণে করা হচ্ছে। এটা পাশ হলেই আমরা কাজ করব। এটা 560 কোটি টাকার কাজ প্রজেক্ট। জলোচ্ছ্বাস কিংবা জোয়ার থেকে জানমাল রক্ষায় দ্রুত পদক্ষেপ চায় সীতাকুণ্ডের সমুদ্র উপকূলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জে সুবাড্ডা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। 317 কোটি টাকা ব্যয়ে 1 বছর মেয়াদী এ প্রকল্পের কাজ শুরু হবে চলতি বছরের জুনে। সকালে দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডা খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে, ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। এই প্রকল্পটা কিন্তু আমরা পাশ করে দিয়েছি, এটা কাজ শুরু করে দেয়া যাবে অনতিবিলম্বে, এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। যে সরকার 100 কোটি টাকা ব্যয় করে এই খালটা যখন পুনর্খনন করে দেবে, এটাও জনগণের টাকাতেই হবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। সুন্দরবনের নদীপথে বিএসএফ ও ভারতীয় নৌবাহিনীর পুশ-ইন করা 75 বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। রবিবার রাতে 78 জনকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। এদের অনেকেই অসুস্থ, কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাদের বেশিরভাগের বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়। পুশ-ইন করা একাধিক ব্যক্তি জানান, তারা সকলেই ভারতের গুজরাটের সুরাট বস্তিতে থাকতেন এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 26 এপ্রিল তাদের বস্তি ভেঙে গুড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন এবং ওই দিন রাতেই তাদের আটক করা হয়। তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন জানান, বাবা মা বাংলাদেশি হলেও তাদের জন্ম গুজরাটে। চলতি অর্থবছরের প্রবাসী আয় অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। বাংলাদেশ সরকারের সবশেষ দেয়া তথ্যে 7 মে পর্যন্ত দেশে $25.27 বিলিয়ন পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থ বছরে $24.77 বিলিয়ন। মাসের হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত মার্চে। সেই মাসে দেশে প্রবাসী আয় এসেছিল রেকর্ড $329,56,30,000 মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। এরপর শীর্ষ 10 দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এপ্রিলে সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে $49,14,20,000 মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ $37,21,70,000 রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই 3 মাসে প্রবাসী আয় পাঠানোয় শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গাছ থেকে পরিপক্ক আম পাড়া শুরু হয়েছে সাতক্ষীরায়। মধু মাসে বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত বিভিন্ন জাতের সুস্বাদু আম। রপ্তানি হবে ইউরোপের বাজারেও। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরার গাছে গাছে ঝুলছে সুমিষ্ট হিমসাগর, ল্যাংড়া, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, আম্রপালি ও বৈশাখী সহ নানা জাতের আম। সুস্বাদু আর মিষ্টি এ আমের খ্যাতি দেশ জুড়ে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের তুলনায় একটু আগেই বাজারে আসে সাতক্ষীরার আম। মাটি, আবহাওয়া ও পরিবেশগত কারণে
এ জেলার আমের স্বাদও আলাদা, সুনাম ছড়িয়েছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। চাষিরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন গত বছরের তুলনায় বেশি। সাতক্ষীরায় এবছর আমের ফলন অনেক ভালো হয়েছে, সাইজ অনেক ভালো। যদি ঝড় বর্ষা না হয় তাহলে আমি বেশ ভালো একটা মূল্য পাবো। যে ব্যাপারীরা যারা নেয় তারা প্রতি বছরই লাভবান হয়, এবছরও ভালো। আমে ভরে উঠেছে শহরের একমাত্র পাইকারি বাজার সুলতানপুর বড় বাজার। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। দাম যাচ্ছে 2200 টাকা আর একটু ছোট সাইজে কিনে আমরা 1150 আর এরকম ছোট সাইজে কিনলে 2000 আর নিচে কি 1900। সাতক্ষীরা বড় বাজারে এত বেশি এক জায়গায় গ্যাদারিং হয় যে সেখানে হলো আমাদের আর কোনো সুযোগ থাকে না যে ওইখানে নেওয়া ছাড়া তো আর কোনো দেওয়ার কোনো জায়গা নেই। আম তো এবার তুলনামূলক ভালো হয়েছে। তো এই যে আমের ক্যালেন্ডারটা হয়েছে, এই ক্যালেন্ডারটা সারা সাতক্ষীরা জেলায় একদিনই না দিয়ে সাতক্ষীরায় যে উপজেলাগুলো আছে এই উপজেলা ওয়াইজে যদি ক্যালেন্ডারগুলো একটু কম বেশি করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আজকে থেকে সমস্ত সাতক্ষীরা আম এক জায়গায় গ্যাদারিং হবে। প্রতিবারের ন্যায় এবারও সাতক্ষীরার বিষমুক্ত 500 মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপের বাজারে। রপ্তানির জন্য আমের পরিচর্যায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কোনো সিন্ডিকেট যেন এখানে কাজ না করে এবং কোনো ধরনের কেমিক্যাল মিশ্রিত করে যেন এই আমগুলো বাজারে না আসে। আমরা মনে করি যে সবাই মিলে আমরা সাতক্ষীরার আমটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো এবং বিশ্বের মানুষকে সাতক্ষীরার সমিষ্ট আম খাওয়াতে সক্ষম হবো। নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া ও 5 জুন আম্রপালি জাতের আম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীরা জেলার আমের সুনাম নষ্ট করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। সাতক্ষীরার হিমসাগরকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। আমরা এখানে মোবাইল কোড অব্যাহত রাখবো যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয়। আমরা এই অভিযান আমাদের সারা এই সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে। 600 বা 700 কোটি টাকার মতো আমার কিন্তু আমের টার্গেট আছে এবং আমটা যদি আমাদের সারা পৃথিবীতে রপ্তানি হয় এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আমাদের বৈদেশিক মুদ্রায় হবে। আমরা এই সাতক্ষীরা হিমসাগর আমকে আমরা জিআই পণ্য হিসেবে দেখতে চাই। এবছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 70,000 মেট্রিক টন। এর মধ্যে 500 মেট্রিক টন আম রপ্তানির সম্ভাবনা রয়েছে। আর জেলায় আম চাষ করা হয়েছে 4135 হেক্টর জমিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এই হ্রদকে রক্ষা করতে হবে। তিনি বলেন, কাপ্তাই হ্রদের আধুনিকায়নের মাধ্যমে নতুন ল্যান্ডিং স্পট গড়ে তোলার পাশাপাশি মাছের উৎপাদন বাড়ানো গেলে দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বাইরেও এই হ্রদের মাছ রপ্তানি করা সম্ভব। সকালে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের আয়োজনে রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ডিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিলখানায় বিডিআর হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব 7। র্যাব জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে তারা রবিবার রাতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সিপাহী মোহাম্মদ রেজাউল করিমকে লোহাগাড়া থানার 4 সিজন এলাকা থেকে গ্রেফতার করে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তখনকার বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। এ সময় বিদ্রোহীরা অনেকে অফিসার এবং তাদের পরিবারদের জিম্মি করে সরকারি স্থাপনা ও সম্পদ ভাঙচুর এবং মূল্যবান জিনিসপত্র লুট করে। এদিকে নাটোরের সিংড়া বামিহাল বাস স্ট্যান্ডে নিজ উদ্যোগে গড়ে তোলা বিএনপির কার্যালয় থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। একাধিক মামলার আসামি হাজী কুদ্দুস আকন্দ পরিবর্তিত পরিস্থিতিতে বামিহাল বাস স্ট্যান্ডে বিএনপির পার্টি অফিস গড়ে তোলে। অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবি থানার আলমগীর কবির নামে এক এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় বেলাল ও রাফি নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে পাঁচবিবি পাটাবুকা ও জয়পুরহাট সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা 40 রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূল থেকে আটক করা হয়েছে। দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে 11 জন নারী, 13 জন পুরুষ ও 16 জন শিশু রয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে 4টি ইঞ্জিন চালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন তারা। পরে তারা ওই রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রেখে থানায় খবর দেন। দালালের মাধ্যমে জনপ্রতি 6 থেকে 7 হাজার টাকার চুক্তিতে ভাসানচর থেকে পালিয়ে এসেছে এসব রোহিঙ্গা। তাদের আবারও ভাসানচরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 9 বছর পর বুধবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। 22,586 জন স্নাতকোত্তর শিক্ষার্থী ও অতিথিরা এই সমাবর্তনে অংশ নেবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকেও দেয়া হবে সম্মানসূচক ডিলিট ডিগ্রি। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আক্তার। জানান সেদিন কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। যাতায়াতের জন্য শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ছাড়বে 100টি বিশেষ বাস এবং চলবে 4টি বিশেষ শাটল ট্রেন। ক্যাম্পাসে অভ্যন্তরীণ চলাচলের জন্য থাকবে শাটল বাস সার্ভিস। প্রতিবারের মতো এবারও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। আগামী 14 মে 418 জন যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট হজযাত্রীদের নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সিলেট অঞ্চলের নেতারা। উপস্থিত ছিলেন হাব সিলেটের চেয়ারম্যান আব্দুল হক, সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদির। রেললাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। শহরের পায়রা চত্বরে কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে। মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে চুয়াডাঙ্গা বা কুষ্টিয়ায় রেললাইন স্থাপনের দাবি জানানো হয় এ সময়। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ইউপিডিএফ 3 পার্বত্য জেলায় স্বায়ত্তশাসিত অঞ্চলের যে প্রস্তাব দিয়েছে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে খাগড়াছড়িতে। পৌর শাপলা চত্বরে এর আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাঙামাটিতে। দাম কমানোর প্রতিবাদে ও প্রতি কেজি আলুর মূল্য 35 থেকে 37 টাকা নির্ধারণের দাবিতে টাঙ্গাইলের ধনবাড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিএডিসি আলু চাষিরা। ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কের নলহরা বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ওই মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। প্রিপেড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকালে এই কর্মসূচি পালন করে নেসকোর বিদ্যুৎ গ্রাহকরা। পরে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেন জেলা বিদ্যুৎ ফোরামের নেতাকর্মীরা। বাংলাদেশ স্কাউট মুন্সিগঞ্জ জেলা রোভারের জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ হয়েছে। সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট লিডাররা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক উপকমিশনার ও বাংলাদেশ স্কাউটের সংগঠক প্রফেসর শিকদার রুহুল আমিন। কবির বালু স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের 126তম জয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটোরিয়ামের সামনে আমরা ত্রিশালবাসীর ব্যানারে এই কর্মসূচি হয়। পরে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপিত হয়েছে নোয়াখালীতে। এ উপলক্ষে সকালে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে হাসপাতালে হয় আলোচনা সভা সহ অন্যান্য আয়োজন। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ফরিদুদ্দিন চৌধুরী। এদিকে আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে রংপুর মেডিকেল কলেজ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি। সকল ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। একই সাথে নার্সিং ভর্তি পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। বীজ আলুর দাম বাড়ানোর দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে বিএডিসির চুক্তিবদ্ধ বীজ আলু চাষিরা। স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শেষে সংবাদ সম্মেলন করেন তারা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে পুলিশের মারধরে নিহত ছাত্রদল কর্মী সাফেদ তালুকদারের কবর জিয়ারত করেছেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। নেতাকর্মীদের নিয়ে তিনি সাফায়েতের কবর জিয়ারত করেন। এ সময় কেন্দ্রীয় তাঁতি দল নেতা ফরাজি মনিরুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সাফায়েতের স্বজনদের সমবেদনা জানান জেলা বিএনপির এই নেতা। ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে 5ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে নির্যাতনের সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চিলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কর্মসূচি হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব দলের সাথে আলাপ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে জানালেন প্রেস সচিব। সরকারের সাজানো নাটক, অন্য কারো এজেন্ডা বাস্তবায়নী লক্ষ্য, অভিযোগ মির্জা আব্বাসের। শেখ হাসিনার হুকুমেই গণহত্যা, জড়িত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও সাবেক আইজিপি মামুন, ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল। সীতাকুণ্ডে অরক্ষিত বেড়িবাঁধের কারণে শঙ্কায় উপকূলের শত শত পরিবার, টেকসই বাঁধ নির্মাণ চায় স্থানীয়রা। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।